সকলকে স্বাগতম বিদ্যা ব্যাচের ফিজিক্স ক্লাসে। আজকে অনেক দিন পর আমরা ফিজিক্সের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে। তো যে কোনো চ্যাপ্টার আলোচনা শুরু করার আগে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণতা কতখানি। তো ভেক্টর নিয়ে যদি একটু ইনে শর্ট বলতে চাই, তাহলে এই চ্যাপ্টারটা যে থিওরিগুলো রয়েছে বা যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই জিনিসগুলো আমাদের পরবর্তী অনেক চ্যাপ্টারে, সেটা হোক ফিজিক্স ফার্স্ট পেপার হোক ফিজিক্স সেকেন্ড পেপার, এই যে দুই পেপারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে অনেকটা হেল্প করবে সেই থিওরিগুলো বুঝতে গেলে। অর্থাৎ তুমি যদি ভেক্টর এই চ্যাপ্টারটা ভালো মতো করতে না পারো বা এই সম্পর্কে যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো যদি নিতে না পারো, তাহলে তোমার পরবর্তী অনেক চ্যাপ্টারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণতা কতখানি। অবশ্যই এই চ্যাপ্টারটা খুব ভালো মতো বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরের দিকে ঢুকে যাই। তো প্রথমে আমরা একটু দেখে নিব এই চ্যাপ্টারের আউটলাইন, অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস সম্পর্কে আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেক্টর রাশি ও এর বৈশিষ্ট্য। এরপর আমরা কয়েকটি বিশেষ ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখব দুই ধরনের সূত্র, একটাকে বলা হয় হচ্ছে ত্রিভুজ সূত্র, একটাকে বলা হয় হচ্ছে বহুভুজ সূত্র। এরপর আমরা দেখব যে দুইটি ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়, এবং আমরা এই লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করব তা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র বা লব্ধির সামান্তরিক সূত্র। এরপর আমরা দেখব একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, অর্থাৎ একটু আগে আমরা যে সামান্তরিক সূত্র দিয়ে ভেক্টরের লব্ধি নির্ণয় করেছি সেখানে শুধুমাত্র দুটি ভেক্টরের সাহায্য নিয়ে করেছি, কিন্তু এমন তো হতেই পারে যে আমাকে দুইয়ের অধিক ভেক্টর দিয়ে দিল এবং বলল যে লব্ধি বের করতে। তখন আমি কি করব? তো তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, যেটা আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করে বের করব। এরপরে দেখবো ভেক্টরের বিয়োগ। যেহেতু আমরা ভেক্টরের লব্ধি বের করেছি, তো ভেক্টরের লব্ধি মানে কি? ভেক্টরের যোগ করা। ভেক্টরের যদি যোগ থাকে অবশ্যই ভেক্টরের বিয়োগও থাকবে। তারপর আমরা দেখবো ভেক্টরের বিয়োগ। এরপর আমরা দেখবো ভেক্টরের বিভাজন, অর্থাৎ একটা ভেক্টরকে কিভাবে একের অধিক অংশে ভাগ করা যায় সেটা আমরা দেখবো। এরপর দেখবো আমরা আয়ত একক ভেক্টর। এরপর আমরা দেখবো ভেক্টরের গুণ, ভেক্টরের যোগ আছে, বিয়োগ আছে, গুণও থাকবে, সেই ভেক্টরের গুণটা আমরা দেখবো। এরপরে একদম শেষের দিকে গিয়ে আমরা দেখবো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, আর একদম সবকিছু শেষ করার পর, অর্থাৎ এই যে এতগুলা থিওরির কথা আমি এখানে বললাম, এই থিওরিগুলো শেষ করার পর একদম শেষে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি। অর্থাৎ এই যে থিওরিগুলো সম্পর্কে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম বা এতক্ষণ জানার চেষ্টা করলাম যে কি কি থিওরি নিয়ে আমরা আলোচনা করব সামনের ক্লাসগুলোতে, সেগুলো যখন আমরা খুব ভালো মতো আয়ত্ত করে ফেলবো, তখন আমরা একদম শেষে গিয়ে এই চ্যাপ্টারে যে মজার মজার ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারের আউটলাইন জানা শেষ, এবার আমরা চ্যাপ্টারের ভিতরে প্রবেশ করে ফেলি। তো প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে ভেক্টর রাশিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। তো ভেক্টর রাশিটা মূলত আসছে হচ্ছে এই যে রাশির দুইটা শ্রেণী বিভাগ করলে আমরা একটা পাই স্কেলার রাশি আর একটা পাই হচ্ছে ভেক্টর রাশি। তো রাশির সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক ছোট করে। রাশি বলতে বোঝানো হচ্ছে যে এই যে ভৌত জগতে আমরা বাস করি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলো কি রাশি বলে। তুমি একটা স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারতেছো, সেটা অবশ্যই একটা রাশি। রাশি কোনটা? দৈর্ঘ্যটা হচ্ছে রাশি। তারপর তুমি তোমার নিজের ভর পরিমাপ করতে পারতেছো, তাহলে ভর একটা রাশি। এরকম এই ভৌত জগতে যেই যেই জিনিসগুলো পরিমাপ করা যায় সবগুলো হচ্ছে রাশির অন্তর্ভুক্ত। এখন এই রাশিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি, আর আরেকটাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি প্রকাশ করতে গেলে বা যে স্কেলার রাশিগুলো আমরা পাই তাদেরকে জানতে গেলে, তাদেরকে বুঝতে গেলে আমাদেরকে শুধুমাত্র মান দিয়ে বোঝা সম্ভব। কিন্তু আমরা যদি ভেক্টর রাশি প্রকাশ করতে চাই বা ভেক্টর রাশি সম্পর্কে জানতে চাই, তাহলে ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে আমাদের মানের পাশাপাশি দিক নিয়েও আলোচনা করতে হবে। অর্থাৎ একটা ভেক্টর রাশিকে তুমি কখনোই শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবা না, তোমাকে মানের পাশাপাশি দিক নিয়েও আলোচনা করতে হবে বা দিকের সাথেও মানে একটা সামঞ্জস্যতা রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে স্কেলার রাশির কিছু উদাহরণ। স্কেলার রাশির উদাহরণে রয়েছে ভর, সময়, তাপমাত্রা, দ্রুতি, চাপ, কাজ, তড়িৎ প্রবাহ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অনেক ধরনের স্কেলার রাশি আমরা আমাদের আশেপাশে দেখতে পারি, তার মধ্যে থেকে গুটি কয়েক স্কেলার রাশি নিয়ে আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। এরপর যদি আমি ভেক্টর রাশি আলোচনা করতে চাই, ভেক্টর রাশির উদাহরণ দেখতে চাই, কি হবে তো সেখানে ভেক্টর রাশি উদাহরণে রয়েছে বেগ, ত্বরণ, বল, ওজন, তড়িৎ প্রবাহ ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলছি যে স্কেলার রাশি আর ভেক্টর রাশির যে উদাহরণগুলো আমি এখানে লিখেছি এর বাইরেও আরো অনেক ধরনের উদাহরণ রয়েছে। তো সবগুলো নিয়ে তো এভাবে আলোচনা করা সম্ভব না, তাই আমি মাত্র কয়েকটা উদাহরণ নিয়ে এখানে দেখিয়েছি। এখন তুমি যদি একটু খেয়াল করো, চাপ,
কাজ আর তড়িৎ প্রবাহ, এই তিনটা যে উদাহরণ আমি জায়গায় লিখেছি স্কেলার রাশির মধ্যে, এই তিনটা কেন আমি অন্য কালার দিয়ে মার্ক করে রেখেছি, কারণ হচ্ছে এই তিনটা উদাহরণ নিয়ে তোমাদের মনে অনেক ধরনের কনফিউশন থাকে যে কেন এরা স্কেলার রাশি। কনফিউশন তৈরি হওয়া খুবই স্বাভাবিক। যেমন যদি আমি চাপের কথা চিন্তা করি, চাপ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো খুব স্বাভাবিকভাবে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ক্ষেত্রফল আমরা ধরে নিলাম স্কেলার রাশি। তাহলে একটা ভেক্টর রাশিকে যদি একটা স্কেলার রাশিতে ভাগ দেওয়া যায় তাহলে এখান থেকে একটা ভেক্টর রাশি প্রডিউস হয় খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এরপরও আমরা দেখতেছি চাপ হচ্ছে স্কেলার রাশি, তাহলে এই জিনিসটা কিভাবে আসতেছে? আবার কাজ, কাজ মানে কি? বল, কাজের সাথে কি বলার সম্পর্ক আছে? তাহলে বল তো একটা ভেক্টর রাশি, তাহলে হিসাবে তো কাজও একটা ভেক্টর রাশি হওয়া উচিত ছিল, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তো এই তিনটা জিনিসটা তোমাদের মনে অনেক ধরনের কনফিউশন জন্ম নেয়। তো এই তিনটা জিনিস বা এই তিনটা এক্সাম্পল কেন এরা স্কেলার রাশি সেই জিনিসটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তো দেখো, আমরা যদি চাপ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, যে চাপের কথাটা একটু বলে আসলাম যে চাপ হচ্ছে স্কেলার রাশি। তো চাপের সংজ্ঞা থেকে আমরা জানি যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয় হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন দেখো, সংজ্ঞায় কিন্তু বলে দেয়াই আছে যে আমাকে এই যে বলটা সবসময় লম্বভাবেই প্রযুক্ত করতে হবে। আমি যদি এরকম একটা সারফেস চিন্তা করি তাহলে সেখানে লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে সেটাকে চাপ বলে। আমি যদি এরকম একটা সারফেস চিন্তা করি তাহলে এখানেও লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে সেটাকে আমি চাপ বলবো। অর্থাৎ আমি সারফেসকে যেই জায়গাতেই নিয়ে যাই না কেন, যেভাবে শিফট করি না কেন, আমাকে সবসময় ওই সারফেসের ওপর লম্বভাবে বলকে প্রযুক্ত করতে হবে বা বল প্রদান করতে হবে। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে আমার সারফেসের যেই পরিবর্তনই হোক না কেন আমাকে বলটা সবসময় লম্বভাবেই কাজ করতেছে। তাহলে তো এখানে দিকের কোনো পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। দ্যাটস ওয়াই চাপকে আমরা স্কেলার রাশি হিসেবে বিবেচনা করতে পারি। আবার যদি তুমি তড়িৎ প্রবাহ নিয়ে চিন্তা করো, তড়িৎ প্রবাহ, তুমি যদি তড়িৎ প্রবাহ চিন্তা করো, ধরো আমরা এখানে একটা তার নিয়ে চিন্তা করতেছি, যেই তারের এই প্রান্তের বিভব হচ্ছে ভি এ আর এই প্রান্তের বিভব হচ্ছে ভি বি। আমরা এটাও বলে দিলাম যে ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। তুমি এখন একটা চিন্তা করো তো, তড়িৎ প্রবাহ কখন তৈরি হবে? আমরা তো এটা 19 থেকে জেনে এসেছি যে বিভব পার্থক্য যখন তৈরি হবে তখন উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা যেহেতু এখানে বলে দিয়েছি যে ভি এ অঞ্চলটা হচ্ছে বেশি বিভবের আর ভিবি অঞ্চলটা হচ্ছে কম বিভবের, তাহলে খুবই স্বাভাবিকভাবে ভি এ থেকে ভি বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিক তো নির্দিষ্ট করে দেয়া আছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন যদি আমি একটু দুষ্টামি করে যদি এই কাজটা করি যে এই তারটাকে জাস্ট যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কি ঘুরিয়ে দিলে কি ভি এটা এ পাশে চলে আসবে আর ভি বিটা এই পাশে চলে আসবে। এখন যদি ভি এ পাশে চলে আসে আর ভি বি এ পাশে চলে আসে, তাহলে এখান থেকে তুমি বলো তো যে এখন তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? হ্যাঁ, খুবই স্বাভাবিকভাবে আমরা যেহেতু তড়িৎ প্রবাহের ডেফিনেশন থেকে জানি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাহলে তুমি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে এখানেও এই ভি এ থেকে ভি বি এর দিকেই প্রবাহিত হবে। এখন তুমি এই তারটাকে যেই দিকেই ঘুরাও না কেন কোনো সমস্যা নাই, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের দিকটাকে একদম ফিক্স করে দেওয়া হয়েছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে কিন্তু এখানে দিক নিয়ে কোনো মারামারি করার কিছু নেই। তাহলে অবশ্যই তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি। আর কাজ, এইটা কেন স্কেলার রাশি এটা তোমরা একটু নিজেরা চিন্তা করে উত্তর দিবে, চাইলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপরে আমরা ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা প্রথমেই রয়েছে যে ভেক্টর রাশির মান ও দিক আছে, এটা তো আমরা একটু আগে জানলাম। তারপর আমরা দেখবো এখানে যে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকেই শুধুমাত্র তুমি যোগ করতে পারবা। সমজাতীয় ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে যে আমরা তো ভেক্টর রাশি অনেক ধরনের এক্সাম্পল দেখে থাকি। আমরা বল একটা ভেক্টর রাশি, বেগ সে একটা ভেক্টর রাশি, ত্বরণ সেও একটা ভেক্টর রাশি। যখন তুমি দুইটা ভেক্টর রাশিকে যোগ করতে যাবা তখন তুমি কখনোই বেগের সাথে ত্বরণকে যোগ করতে পারবা না বা বলের সাথে ত্বরণকে যোগ করতে পারবা না। তোমাকে যে দুইটা ভেক্টর রাশি নিয়ে কাজ করতে হবে বা যে দুইটা ভেক্টর রাশির যোগ বের করতে হবে সেই দুইটাকে সবসময় একই জাতীয় হইতে হবে। অর্থাৎ তুমি বলের সাথে বলকে যোগ করতে পারবা, বেগের সাথে বেগকে যোগ করতে পারবা, কিন্তু কখনো বলের সাথে ত্বরণকে যোগ করতে পারবা না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এরপরে বলা আছে যে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয় আর দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। এই দুটা জিনিস তোমরা জাস্ট এখন একটু মাথায় রাখো। এই দুটা জিনিসের ডিটেলস আলোচনা আমরা পরবর্তী লেকচারে কোনো এক জায়গায় করে ফেলবো। তো অবশ্যই তোমাদেরকে এই দুইটা যে বৈশিষ্ট্য রয়েছে
এই দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে পরবর্তী লেকচারগুলো অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। তো ভেক্টর রাশি প্রকাশ করার মোট 4টা উপায় রয়েছে। আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই এ বলতে ভেক্টর রাশিগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে সেটা বেগ, হতে পারে সেটা ত্বরণ, হতে পারে সেটা বল, যে কোনো কিছু হতে পারে। তো আমরা দেখবো এই যে ভেক্টর রাশিটা আসছে এটা কিভাবে প্রকাশ করা হয়। প্রথমত আমরা যে ভেক্টর রাশিটাকে লিখতে চাই তার মাথার উপর একটা তীর চিহ্ন দিতে পারি, তার মাথার উপর একটা এরকম বারের মতো চিহ্ন দিতে পারি, তার নিচে এরকম একটা বারের মতো চিহ্ন দিতে পারি, অথবা ওই যে ভেক্টর রাশিটা আছে তাকে বোল্ড করে দিতে পারি। তো এই বোল্ড সাধারণত যখন বইয়ে ছাপা অক্ষর, মানে বইয়ে তো ছাপা হয় তখন হচ্ছে বোল্ড করে দেওয়া হয়, বাট ইন এ জেনারেল নর্মাল সেন্সে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করব। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সবার বুঝতে খুবই সুবিধা হবে, এবং আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের আপত্তি থাকবে না। তো আমরা সবসময় কি বললাম, আমরা ভেক্টর রাশি যখন প্রকাশ করতে চাবো তখন জাস্ট ওই রাশিটার প্রকাশকটা লিখে জাস্ট তার মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা কয়েকটা বিশেষ ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব, যেই বিশেষ ধরনের ভেক্টরগুলো আমাদের বিভিন্ন ধরনের বইতে রয়েছে। তো জাস্ট খুব শর্টকাটে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে ভেক্টরটার আলোচনা করব তাকে আমরা বলছি সদৃশ ভেক্টর। তো সদৃশ ভেক্টরের সংজ্ঞায় কি বলা আছে দেখো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। দেখো এখানে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে লেখা আছে যে সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ ভেক্টর বলবে। তো আমরা যদি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের উপর তীর চিহ্ন দিলাম, আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের উপরও আমরা তীর চিহ্ন দিলাম। এখন আমি কি বলছি যে এ আর বি কে সমজাতীয় হইতে হবে, অর্থাৎ এটা যদি বেগ হয় বি কেও বেগ হতে হবে, এবং তারা যদি একই দিকেই ক্রিয়া করে তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে সদৃশ ভেক্টর বলতে পারবো। এখানে একটা জিনিস দেখার মতো যে এই ভেক্টরের মান আর এই ভেক্টরের মান কিন্তু সমান না। সমান হলে হতেও পারে, সেটা নিয়ে আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট দেখবো দুইটা ভেক্টর সমজাতীয় কিনা এবং দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে কিনা। এই দুটো জিনিস যদি আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝবো যে এই দুইটা ভেক্টরকে সদৃশ ভেক্টর বলা হয়। আচ্ছা, এরপর যেটা আছে সদৃশ ভেক্টর, যেহেতু আমরা দেখেছি অবশ্যই তার সাথে বিসদৃশ ভেক্টর এটাও থাকবে। তাহলে বিসদৃশ ভেক্টর আমরা কি দেখতে পাচ্ছি, বিসদৃশ ভেক্টর আমরা দেখতে পাচ্ছি যে সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে এটা যদি একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে এক্সাম্পলটা দাঁড়াবে এরকম যে এইটাকে আমরা ধরে দিচ্ছি এ ভেক্টর আর এটাকে ধরতেছি হচ্ছে বি ভেক্টর। অবশ্যই ভেক্টরের উপর ভেক্টরের চিহ্নটা দিতে হবে, এখানেও ভেক্টরের চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যেখানে কি বলেছে সমজাতীয় হইতে হবে দুইটা ভেক্টরকে, তাহলে আমরা ধরে নিলাম যে এ আর বে একই জাতীয় দুইটা ভেক্টর, এবং এই দুটা ভেক্টর পরস্পর দেখো বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে বিপরীত দিকে কাজ করলে এই দুটা ভেক্টরকে আমরা বলতে পারবো বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে সমান ভেক্টর। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, দুইটা ভেক্টর কখন সমান হবে। দেখো ভেক্টর এই জিনিসটাকে ভাঙলে আমরা কি দুইটা জিনিস পাচ্ছি না একসাথে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তার মানে তুমি কিন্তু এইটা বুঝতেছো যে দুইটা ভেক্টরকে যদি সমান হতে হয় একই সাথে ওই দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, এবং তারা দুইটাকে তার মানে দুইটা ভেক্টরকেই একই দিকে ক্রিয়া করতে হবে, এবং অবশ্যই তার সাথে নর্মাল একটা যে শর্ত আছে সমজাতীয় হইতে হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সমজাতীয় না হলে তো আমরা দুইটা ভেক্টরকে কখনোই ভাবে কম্পেয়ার করতে পারবো না। সো সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয় বা একই দিকে যদি তারা কাজ করে তবেই তাদেরকে কেবলমাত্র সমান ভেক্টর আমি বলতে পারবো। দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে দুটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার ভেক্টর, এটা হচ্ছে 2 নাম্বার ভেক্টর। তো দেখো এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা ভেক্টরে কিন্তু মান সমান। আমরা যদি এখানে একটা লাইন টেনে দেই তাহলে বুঝতে পারবো। দেখো এই দুটো ভেক্টরে কিন্তু মান সমান, এবং দেখো তারা একই দিকে কাজ করতেছে। তাহলে সমান ভেক্টর হওয়ার শর্ত কি, ভেক্টর দুইটাকে সমজাতীয় হতে হবে, তাদের মান সমান হতে হবে, এবং তাদের যে ক্রিয়াশীল দিক সেটা একই দিকে হতে হবে। এই তিনটা শর্ত যখন ফুলফিল করবে তখন আমরা ইজিলি বলতে পারবো যে ওই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়। আচ্ছা, তাহলে যেহেতু সমান ভেক্টর রয়েছে তার মানে এখানে আমরা একটা বিপরীত ভেক্টরও পাবো। বিপরীত ভেক্টর কি, জাস্ট কিছুই না, সমজাতীয় দুইটা ভেক্টর এবং সমমানের, জাস্ট তাদের দিকটা আলাদা। দেখো এখানে এই দুইটা ভেক্টর সমজাতীয় আমরা ধরে নিচ্ছি, এই দুইটা ভেক্টর সমজাতীয় আমরা ধরে নিচ্ছি, তাদের দেখো দিক আলাদা বাট তাদের মান কিন্তু সেম। এখানে একটা লাইন টানো, স্ট্রেট লাইন টানলে তুমি বুঝতে পারবা এদের মান সেম, এবং জাস্ট শুধু এরা বিপরীত দিকে কাজ করতেছে।
তাহলে দুটা ভেক্টর যদি সমজাতীয় হয়, সমমানের হয়, কিন্তু তারা যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে ওই দুটা ভেক্টরকে আমি বলতে পারবো বিপরীত ভেক্টর। আচ্ছা, এরপর আমরা নেক্সট চলে যাই। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টরটা একটু তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপর অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞায় বলা আছে অবস্থান ভেক্টর মানে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে, এবং অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। এটা একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা হচ্ছে, ধরো আমরা যদি এটাকে এক্স অক্ষ চিন্তা করি আর এটাকে ওয়াই অক্ষ চিন্তা করি, প্রসঙ্গ কাঠামো বলতে আমরা আমাদের চোখ দিয়ে যেই কয়টা ডাইমেনশন দেখতে পারি এই কয়টা ডাইমেনশনকেই মানে জেনারেল সেন্সে প্রসঙ্গ কাঠামো ধরে নেওয়া হয়, ঠিক আছে? তো আমরা আমাদের চোখ দিয়ে নর্মালি 3টা ডাইমেনশন দেখতে পারি, বাট খাতায় যেহেতু আমি লিখছি, সো আমাদের 3টা ডাইমেনশনে ভাবে একে দেখানো সম্ভব না, যেহেতু আমি 3D আঁকতে পারছি না এখানে, সো আমাদেরকে 2টা ডাইমেনশনে আপাতত চিন্তা করা লাগতেছে। এখন ধরো এই যে 2টা ডাইমেনশন আছে বা 2টা অক্ষ আছে, এই 2টা অক্ষের যে ছেদ বিন্দু এটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ এই যে 2টা অক্ষ এই পয়েন্টটা ছেদ করছে, এই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে মূল বিন্দু। এখন ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি আমাকে এখান থেকে এখানে আসতে হবে, আবার এখান থেকে এখানেও কিন্তু যেতে হবে। তাহলে ধরো আমি এখানে 4 একক এসেছি, মানে মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4 একক, আর মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ধরো 6 একক। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে পেতে চাই, তাহলে আমাকে কি এক্স অক্ষ বরাবর 4 একক যেতে হবে, এরপর ওয়াই অক্ষ বরাবর 6 একক উপরের দিকে উঠতে হবে, তাহলে আমি এই পয়েন্টটাকে খুঁজে পাবো। কিন্তু অবস্থান ভেক্টর আমাকে বলতেছে যে আমি যদি মূল বিন্দু থেকে যে পয়েন্টটাকে খুঁজে পেতে চাই ওই পয়েন্টটা বরাবর যদি একটা ভেক্টর কল্পনা করতে পারি, এরকম যে একটা ভেক্টর কল্পনা করতে পারি, তাহলে ওই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ আমি যদি এখানে ও বিন্দু লিখি আর এখানে যদি এই পয়েন্টটাকে পি হিসেবে কল্পনা করি, তাহলে ওপি যে ভেক্টরটা, এই ওপি ভেক্টরটাই হবে হচ্ছে আমার অবস্থান ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা সরণ ভেক্টরে। সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর যদি তুমি বুঝে ফেলো, সরণ ভেক্টরটা বোঝা খুবই সহজ। সেটা হচ্ছে, দেখো কি বলা আছে কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলা হয়। কোন একটা বস্তুর অবস্থান ভেক্টরে যদি পরিবর্তন হয় সেটাকে বলা হয় হচ্ছে সরণ ভেক্টর। আচ্ছা, এখন দেখো আমরা আগে কি বলেছিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমি যদি একটা বস্তুর অবস্থান ভেক্টর চিন্তা করি, ধরো এখানে একটা পয়েন্ট আছে, তাহলে অবস্থান ভেক্টর মানে কি, মূল বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত আমরা যে ভেক্টরটা টানতে পারি সেটা হচ্ছে এই বস্তুটার অবস্থান ভেক্টর। তো ধরে নিলাম সেটা হচ্ছে আর আই, আর এখানে আরেকটা অবস্থান ভেক্টর আমরা যাতে টানতে পারি সেটা হচ্ছে আর এফ। জিনিসটা হচ্ছে এরকম যে একটা বস্তু প্রথমে এখানে ছিল, তাহলে তার অবস্থান ভেক্টরটা আমরা আর আই দিয়ে চিন্তা করতে পারি, এরপরে এই বস্তুটা সে তার জায়গা শিফট করে এখানে চলে গেছে, মানে আগের তার আদি অবস্থান ছিল এই জায়গায় আর তার শেষ অবস্থান হয়েছে এই জায়গায়। তাহলে এই জায়গায় যখন চলে আসছে তখন তার কিন্তু অবস্থান ভেক্টরটা আর আই তে কিন্তু নেই, আর এফ এ শিফট হয়ে গেছে। আমরা ধরে নিচ্ছি আর আই আর এফ এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট। তাহলে তার চেঞ্জটা কতটুকু হয়েছে, তার চেঞ্জটা হয়েছে এই এতটুকু জায়গা। এটাকে আমরা বলছি হচ্ছে ডেল্টা আর। এই ডেল্টা আরই হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে ডেল্টা আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই বস্তুটার শেষ অবস্থান আর এফ মাইনাস ওই বস্তুটার আদি অবস্থান। তাহলে এটা দিয়ে আমরা মূলত সরণ ভেক্টরকে বুঝিয়ে থাকি। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা হচ্ছে বিশেষ ধরনের কয়েকটা ভেক্টর সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে ভেক্টরের ডিপের আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।